প্রিয় বাবা, তুই এখানে কি করছিস? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে? আয় না বাবা, ভিতরে আয়। অনেক কাজ আছে তো, আমার কাজে কিছু হাত বাড়াবি। আম্মু, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। বললেই কি হলো? তোকে বলছি না আসতে হবে? এভাবে একলা থাকা যাবে না। আমি গম্ভীর সুরে আম্মুকে জবাব দিলাম, কিন্তু ভেতরে আমার কোনো কাজ নেই, তবে শুধু শুধু গিয়ে কি করব? কে বলেছে তোমাকে ভেতরে কোনো কাজ নেই? ভেতরে অনেক কাজ পড়ে আছে। আম্মু প্লিজ, আমার ভালো লাগছে না। আচ্ছা প্রিয়, মা হিসেবে আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি, সেটা নিশ্চয়ই তোমার ভালোর জন্য। দেখো বাবা, জীবন কখনো থেমে থাকার নয়। এক সময় আমার ছেলে প্রিয়টা কত কথা বলতো, কত ফাজলামো করতো, হঠাৎ করেই এভাবে চুপসে গেল। মায়ের মনটা কি ভালো থাকে বলো? অপরদিকে বাসায় একটা প্রোগ্রাম চলছে, তুমি যদি এভাবে চুপ করে বসে থাকো সবাই কি ভাববে? খারাপ দেখাবে না? আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি কিছুক্ষণ পর। এই তো আমার লক্ষ্মী ছেলেটা। বাসায় বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। সত্যি তো, এভাবে আমি বাইরে বসে থাকলে খারাপ দেখাবে, কিন্তু আমার ভেতরেও যেতে তো ভালো লাগছে না। মুসিবতে পড়লাম, কিন্তু কি আর করা, আমাকে তো যেতেই হবে। তাই এর বেশি সময় নষ্ট না করে আম্মুর দ্বিতীয়বার ডাক আসার আগেই আমি ভেতরে চলে যাব। আচ্ছা না, আর একটু বসি এখানে, ভালো লাগছে। আন্টি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে খুঁজেই পাচ্ছি না। আমাকে খুঁজছিলে? আচ্ছা মা, বলো কেন? আপনাকে খুঁজবো না, আজকে আপনার সাথে তো আমার দেখাই হয়নি। আপনার সাথে দেখা করতে হবে না? মিষ্টি একটা মেয়ে। যাও, বান্ধবীদের নিয়ে গল্প সল্প করো, কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দিও। ওকে আন্টি ভাই। এবার বলি হাই, সবাই কেমন আছেন? আমি জানি নিশ্চয়ই ভালো আছেন। আমাকে সবাই চেনেন না, চিনলেও অসুবিধা নাই। আমার পরিচয় দিতে কোনো অসুবিধা নেই। আমার নাম তমা, কনের ছোট বোন, মানে প্রমা আপুর ছোট বোন। আমি খুব হাসি খুশি দুষ্টু একটা মেয়ে, সবেমাত্র ভার্সিটি জীবনে পা রাখলাম। এবার পরিচয় পর্ব শেষ। আমার মন চায় একটু বাহিরে হাঁটাহাঁটি করব, কারণ দুলাভাইয়ের ঘরের বাইরে এত সুন্দর সুন্দর ফুল লাগিয়ে বাগান করা দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। এক নিমেষে মন খারাপ মন ভালো হয়ে যায়। আমি দুলাভাইয়ের বাড়ি মানে আপুর শ্বশুর বাড়ি এত ভালোবাসি। যাই হোক, আমি বাইরে এসে বাগানের এদিকে সেদিকে হাঁটতেছি, ফুলের সুবাস নিচ্ছি। কিন্তু এই অপরূপ সুন্দর সুবাসিত ফুলের বাগানের মধ্যে একজন মানুষ মনমরা হয়ে বসে আছে, সেটা আমার চোখ এড়াতে পারলো না। তাকে দেখে আমার খুব খারাপ লাগলো। এরকম একটা বিয়ের অনুষ্ঠান, কিন্তু সে বাইরে বসে আছে, এত সুন্দর মন মাতানো বাড়ির আঙিনায় সে দুঃখ বিলাস করছে। না, তমা এটা মেনে নিতে পারে না। ছেলেটার সাথে কথা বলতে আমার ইচ্ছে হলো, কারণ আমি সহ্য করতে পারি না অন্য কারো মন খারাপ। তাই জানতে চাইলাম তিনি কেন মনমরা হয়ে আছেন। আমি গিয়ে ছেলেটার পাশে বসতেই আমি বোধহয় অনেক দেরি করে ফেলেছি। আম্মু হয়তো এখনই আমাকে ডাকবেন। আম্মুর ডাকার আগে আমাকে ভেতরে যেতে হবে, তাই আর দেরি না করে আমি ভেতরে চলে আসলাম। কি আশ্চর্য ব্যাপার, আমি এসে বসলাম, কিছু বলার আগেই মানুষটা উধাও। হায় রে, আমি আমার ফুলের সুবাস উপভোগ করি। দীর্ঘ সময় পর আমি আবারও ভেতরে চললাম। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম সেই মহাশয় যিনি বাগানে মন খারাপ করে বসেছিলেন, আর এখানেও একটা বিশাল সোফা জুড়ে মন খারাপ করে বসেই আছেন। আমার আর ভালো লাগেনি, ডিরেক্ট গিয়ে বললাম, হাই, আমি তমা। কোনো কথা নেই। এ কোন আজব পাবলিক রে বাবা, আপনার নাম কি জানতে পারি? প্রিয়। আপনার নাম? নিশ্চুপ। আচ্ছা, আপনি এত কম কথা বলেন কেন? আপনার কি মন খারাপ? না, এ বলে আমি সেখান থেকে চলে আসলাম। এভাবে আমার কারোর সাথে এত কথা বলতে ভালো লাগে না। মানুষ এত কথা কিভাবে বলে আমি ভেবে পাই না। জানি না মিস্টারের কি হয়েছে, কিন্তু বুঝতে আমার আর বাকি রইল না যে খুব বেশি মন খারাপের মানুষ তিনি। ধুর, বাদ দিই, কার কি হলো তাতে আমার কি? আমিও সেখান থেকে উঠে একটা জায়গায় দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছি। আমি কি করব? হাঁটাহাঁটি করছি, আমার সব ভালো লাগছে না।
কিছু একটার সাথে আমার হাতের ঘড়িটা আটকে যায়। টান দিয়ে পেছনে তাকানোর সাথে সাথে কী হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু এটা খুব ভালোই বুঝতে পারলাম। অনুভূত হলো আমার গালে কেউ একজন ঠাস করে চড় মেরেছে। আমার চড়টা সেই মেয়ে মারলো, কিন্তু কেন? আমি তো কিছু বোঝার আগেই অজস্র চোখের পানিতে ভাসিয়ে আমাকে বলল, বেয়াদব। আসলে আমি দুঃখিত, আমি ইচ্ছে চলে গেল। আসলে হয়েছে কি, আমার ঘড়ির সাথে তার আঁচলটা আটকে যায় এবং আমার টান দিতেই তার কাছ থেকে শাড়ি আঁচলটা পড়ে যায়। আমি জানি এটা আমি ইচ্ছা করে করিনি, কিন্তু এটা যেভাবেই হোক ভালো হয়নি। ছেলেটা এমন কেন করলো? আবার দুঃখ প্রকাশ করে, ছি, আমি তাকে ভালো মনে করেছিলাম। আমার মনটাকেও এক নিমেষে ছা। হেই তমা, কি হয়েছে? মন খারাপ? সামিহা হচ্ছে আমার দুলাভাইয়ের কাজিন। আমার সাথে এতদিনে তার খুব ভালোই জমেছে। যাই হোক, আমি একটা মলিন মুচকি হাসিতে তাকে না বোধক উত্তর দিলাম, আরে বলো, কোনো অসুবিধা নাই, কি হয়েছে? আচ্ছা ওই ছেলেটা কে? তুমি কি তাকে চেনো? ওই ছেলেটা? কোন ছেলেটা? তারপর আমি সামিয়াকে নিয়ে এসে ছেলেটাকে খুঁজলাম। একটা সময় তাকে পেলাম। সে মন খারাপ করে বসে আছে। দূর থেকে আমি সামিয়াকে দেখিয়ে বললাম, ওই যে ওই ছেলেটাকে তুমি কি চেনো? আরে আশ্চর্য, আমার কাজিনকে আমি চিনবো না কেন? কেন, তুমি কি চেনো না? না, আমি কিভাবে চিনবো? কি, তুমি প্রিয় ভাইয়াকে চিনো না? না, চিনি না। তবে যতটুকু চিনেছি তাতে নিঃসন্দেহে বলতে পারি তার চরিত্রে সমস্যা আছে নিশ্চয়ই। কি তমা, তুমি বুঝে শুনে বলছো? এখানে না বোঝার কি আছে? আচ্ছা কি হয়েছে, খুলে বলো। তারপর আমি সামিহাকে সব খুলে বললাম। এবার তুমিই বলো, এই ছেলেটার সম্পর্কে আমি আর কি বা বলবো? আর আমি কি এটা বলতে পারি না যে ওর চরিত্র ভালো না? তমা, তোমার কোথাও ভুল হচ্ছে। প্রিয় ভাই এমন মানুষ না। আমাদের বংশের মাঝে সবাই যদি কাউকে ভালোবেসে থাকে, সবার আদরের ছেলে হচ্ছে প্রিয় ভাইয়া। ভাইয়ার মতো মানুষ দ্বিতীয়টা আমি দেখিনি। আমি সামিহার কথায় তেমন বেশি আর গুরুত্ব দেইনি। সব কিছু ভুলে আমি বিয়েটাকে এনজয় করতে চাইলাম। তেমনি হলো, আগামীকাল আমার এক্সাম হওয়াতে আমার আজকেই বাড়িতে যেতে হবে। বাড়ি থেকে এক্সাম দিয়ে এসে পরের অনুষ্ঠানগুলো জয়েন করব। তাই আমি একে একে সবার থেকে বিদায় নিতে গেলে আন্টি মানে আপুর শাশুড়ি মা, কেন মা, কোনো অসুবিধা হচ্ছে? চলে যাবে কেন? আসলে আন্টি, আমি আগামীকাল আমার একটা এক্সাম আছে। আচ্ছা, তবে ঠিক আছে। আসলে আন্টি, রাত তো অনেক হয়েছে। আমি কিন্তু একাই কাউকে দিয়ে আমায় বাসায় পৌঁছে দেওয়ানো যাবে? আসলে মা কি বলবো তোমাকে, আমি খুব করে চাই তুমি আজকে এখানেই থাকো আর আমার বাড়ি থেকেই তুমি পরীক্ষা দিতে যাও, কিন্তু আমার মনে হয় বোধহয় তোমার মন ভালো না। আর হ্যাঁ, আমি দেখিনি কিন্তু শুনেছি প্রিয়কে কেউ একজন থাপ্পড় মেরেছে। পরে শুনলাম তুমি মেরেছো। সব কিছু শোনার পরে আমি আর কি বলবো, তবে এইটুকুই বলবো সে ছেলেটা এমন না। এখানে নিশ্চয়ই কোনো ভুল আছে। আর তোমাকে এখন বাড়ি পৌঁছে দেওয়ার মতো এই একটা ছেলে ছাড়া আর কাউকে খুঁজলেও পাবে না। এখন তুমি যদি চাও আমি তাকে বলতে পারি, আর তোমার কোনো অসুবিধে না হলে এখানেই থেকে কাল পরীক্ষা দিতে যাও। ঠিক আছে আন্টি, তবে আমি থাকছি। কি আর করব, সেখানে রুমে এসে বসে বসে ফোন চালাচ্ছি। রাত প্রায় 2টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমার মনে হয় এই মুহূর্তে এই বাড়িতে শুধু আমি জেগে আছি। যাই, ঘুমিয়ে পড়ি। কৌতূহলবশত আকাশে আজ চাঁদ উঠলো কি না দেখতে মন চাইলো। তো কি আর করার, মন চাইলো তো মনকে আর মানা করা যায় না। জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি, কিন্তু হঠাৎ করেই আমার চোখে পড়ল দেওয়াল টপকে কেউ একজন বাড়িতে প্রবেশ করছে। চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই আমি চোর চোর করে জুড়ে দিলাম চিৎকার। চিৎকার দিয়ে বাড়ির সবাইকে এক করে ফেলি। সবার সাথে আমিও চোর দেখতে বাহিরে গিয়ে যা দেখি তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কি হয়েছে মা, কোথায় চোর? এটা তো প্রিয় ভাইয়া। এত রাতে দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করলো, যে কেউ চোর ভাববে।
সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি আসলে একটা চোর। তখন আম্মু আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আচ্ছা সব বুঝলাম। প্রিয়, তুই কোথায় গিয়েছিলি এত রাতে? ঘুমানোর আগেই তো বাসায় দেখলাম। আর এভাবে দেয়াল টপকে কি কেউ বাসায় ঢোকে? গেট বন্ধ ছিল আম্মু, সবাই ঘুমিয়েছিল, কাউকে ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু এরকম কিছু হবে সেটাও ভাবিনি। তো ভাইয়া মশাই, আপনি গিয়েছিলেন কোথায়? আমাদের দারোয়ান চাচার ওয়াইফ হাসপাতালে ভর্তি, রক্তের প্রয়োজন ছিল। তো রক্ত পেয়েছো? আর দারোয়ান তো ছুটিতে, তোমাকে সে কিভাবে পেল? হাসপাতাল থেকে কল ছিল, ওখানে আমার নাম্বার দিয়ে এসেছিলাম। ও, তার মানে তুমি আগেই গিয়েছিলে। আচ্ছা যাই হোক, রক্ত ম্যানেজ হয়েছে? আমি দিয়েছি। রীতিমতো অবাক হলাম। একটা ছেলে সারাদিন মনমরা হয়ে থাকে, মেয়েদের সাথে অসভ্যতামি করে, সবার আদর পায়, বাড়ির দারোয়ান ছুটিতে, কিন্তু দারোয়ানের ওয়াইফের রক্ত লাগে, সে খবর পায়, আমি নিজে রক্ত দিয়ে আসে, আবার নিজে রক্ত দিয়ে আসে। তার ভুলের জন্য আন্টি আমার কাছে ক্ষমা চান, আর সবাই বলে এখানে তার দোষ নাই, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু 1 মিনিট, সে আন্টিকে আম্মু বলে ডাকলো কেন? আসলে সে কে? আমি আর কিছু না ভেবেই সামিহাকে কল করলাম। কিছুক্ষণ রিং বাজার পর সে কল রিসিভ করতেই বললাম, হ্যালো সামিহা, তমা বলো। একটু আমার রুমে আসতে পারবে? কেন, এখন আবার কি হলো? প্লিজ আসো না, কাজ আছে। আসছি। কিছুক্ষণ পর সামিহা আমার রুমে আসলে আমি তাকে বসতে বলি। কি হয়েছে বলো। আচ্ছা, প্রিয়র ব্যাপারে আমাকে একটা জিনিস বলো। আমার এ কথা বলতেই সামিহা রেগে গিয়ে বলল, আচ্ছা, প্রিয় ভাইয়ের সাথে তোমার সমস্যা কি? তার এমন ধমকালো কণ্ঠে আমি চুপসে গিয়ে বললাম, আমি শুধু জানতে চেয়েছিলাম। বলো, কি জানতে চাও? আচ্ছা, সে আন্টিকে আম্মু ডাকে কেন? তার নিজের মাকে তো সেই আম্মুই ডাকবে। কি, আন্টি তার নিজের মা? আই মিন সে আপুর দেবর? দেখো তমা, তুমি প্রিয় ভাইয়াকে একটা ভুলের কারণে যেমনটা ভাবছো, আসলে তিনি অমন না। আমি তো সে কথা বলছি না। আর আমিও কি ইচ্ছে করে মেরেছি নাকি? তুমি তো মেয়ে, একটা মেয়ে এমন সিচুয়েশনে কি চিন্তা ভাবনা করে কিছু করে, তার জন্য আমি সরি বলতে চাই, কিন্তু সে তো কথাই বলে না। তুমি ভাইয়ের সাথে কথা বলছো? তোমাদের আদরের ভাই মানুষের সাথে মিশতে জানে না। আসলে ভাইয়া এমন না, একসময় সবার থেকে বেশি ভাইয়াই কথা বলতেন, এই বাড়িটা মাথায় তুলে রাখতেন, সবার সাথে রং তামাশায় হাসি খুশি ছিল একসময়। তোমার ভাইয়ের হাসি কোথায় উধাও হলো শুনি? আসলে ভাইয়া ছিলেন চাচুর সবচেয়ে আদরের ছেলে, আর প্রিয় ভাইয়াও চাচুকে ছাড়া কিছুই বুঝতেন না, মানে তারা বাবা ছেলে একরকম বন্ধুর মতো ছিলেন। প্রিয় ভাইয়া সবসময় সবার প্রিয় ছিলেন, সবাই তাকে ভালোবাসতো। ওই যে আমাদের বাড়ির দারোয়ান চাচা, আজ এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন, একটা দিন আমাদের সাথে ঠিকমতো কথা বলেন না, কিন্তু প্রিয় ভাইয়ের সাথে তার পারিবারিক কথাও শেয়ার করে। প্রিয় ভাইয়া সবসময় হাসি খুশি নিজে হাসতেন, সবাইকে হাসাতেন, মানে তার উপস্থিতিতে কারো মন খারাপ থাকতো না, আর থাকলেও ভাইয়া তাকে খুশি করে ফেলতেন। তো এখন সে নিজেই তো মনমরা হয়ে থাকে, কিন্তু কেন? চাচু মারা যাবার পর থেকেই প্রিয় ভাইয়া এমন। আজ প্রায় 1 বছর প্রিয় ভাইয়া কারোর সাথে ঠিকমতো কথা বলে না, খুব একা থাকেন, প্রয়োজন ছাড়া বেশি কথা বলেন না, এমনকি আন্টির সাথেও না। আসলে আঙ্কেলের চলে যাওয়া ভাইয়া মেনে নিতে পারেনি। ভাইয়ার কোনো বন্ধু নেই, আঙ্কেলই ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন, কিন্তু এখন সারাদিন এভাবেই থাকেন, আর বেশিরভাগ সময় এভাবে রাতের বেলা মানুষ সেবায় দেরি হয়ে গেলে দেওয়াল টপকে বাড়িতে ঢোকেন, দারোয়ানকেও বিরক্ত করতে চান না। আচ্ছা, প্রিয়াকে যে আমি এভাবে মারলাম, সে কি আমাকে ক্ষমা করবে? তোমার ক্ষমা চাওয়ার সুযোগ হবে না, তুমি ভাইয়ার সামনে বললে ভাইয়া নিজেই দেখো তোমার কাছে ক্ষমা চেয়ে নিবে। আহ, আচ্ছা, আমি এবার ঘুমাবো, গুড নাইট। সামিহা চলে যায়। আমি আর এইভাবে সারাটা রাত জেগে বসে বসে প্রিয়র কথা ভাবতে থাকি। তার সম্পর্কে কিছুটা জেনেও তার জন্য আমার মনে বিশাল জায়গা হয়ে গেল। তার সাথে একটু মিশলে কি হবে, কিন্তু তার কাছে ক্ষমা চাইতেই হবে।
তার সাথে কথা বলার আগ্রহে আমি আর সারা রাত ঘুম হয়নি। এদিকে এক্সামের সময় হয়ে গেছে, ভার্সিটি যেতে হবে। তাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি বাইরে প্রিয় বসে বসে বই পড়ছে। আমি ভাবলাম সুযোগ হাতছাড়া করা যাবে না। পরীক্ষার কথা মাথা থেকে ঝেড়ে দিয়ে প্রিয়র সামনে যেতে সে আমার দিকে তাকিয়ে আমার কিছু বলার আগে খুব সহজ সাবলীলভাবে বলে উঠল, গতকালের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আসলে ইচ্ছা করে এমনটা করার ছেলে না। আমার ঘড়ির সাথে আপনার প্রিয় মাথা নিচু করে আমাকে এত সব কথা বলছে, আর আমি তার সামনে কান ধরে মুখটা মলিন করে দাঁড়িয়ে আছি, কিন্তু সে নিচের দিকেই তাকিয়ে আছে। এদিকে এক এক করে বাড়ির সবাই তার নিজ নিজ অবস্থান থেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে কথা বলছি, কিন্তু এতক্ষণ আমি মাথা তুলে তাকাতেই মেয়েটার মলিন সেই অনুতপ্ত প্রেম ভরা চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে আমার দিকে করুণ চেহারায় তাকিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? গতকাল বিকাল এবং রাতের দুইটা ভুলের জন্য সরি। সমস্যা না। আধ ঘন্টা পর আমার এক্সাম আছে, আমায় নামিয়ে দিবে? আপনি ড্রাইভার চাচাকে নিয়ে যান, সমস্যা নেই। আপনি নিয়ে না গেলে আমি এক্সামে দিব না। কেন? এমন সময় মা এসে বললেন, প্রিয়, তুমি তাকে নিয়ে যাও এবং সাথে করে নিয়ে আসো। আম্মু যেহেতু বলেছেন তবে অবশ্যই নিয়ে যেতে হবে, তাই আর কথা বাড়াইনি। আচ্ছা আম্মু। তারপর আর কি, আধ ঘন্টার ভেতর তাড়াহুড়ো করে ভার্সিটি পৌঁছাই। আমাকে নামিয়ে দিয়ে প্রিয় বলল, আমি এখানেই আছি। এক্সাম দিয়ে বাইরে এসে দেখি প্রিয় আমাকে নামিয়ে দিয়ে যে বলেছিল আমি এখানেই আছি, সে এখানেই রয়েছে। পথ শিশুরা তার সামনে মেলা জমিয়েছে, সবাই খুশি। সে যেন সুখ বিলানোর হাড়ি, যেখানেই যায় সেখানেই হাসে, শুধু সে নিজেই এভাবে আপসেট থাকে। চোখের একটা পলক পড়ার আগেই যেন প্রিয় আমার জীবনের প্রিয় হয়ে গেল। তাকে নিয়ে আমার মাঝে কাজ করতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকাতে তাকাতে তার কাছে গেলে সে আমার দিকে একটা মলিনতার ভাব নিয়ে বলে, এসেছেন, গাড়িতে ওঠেন। জিজ্ঞেস করবে না এক্সাম কেমন হলো? নিশ্চুপ। আমি গাড়িতে উঠলাম, প্রিয় ড্রাইভিং করছে। আচ্ছা প্রিয়, একটা কথা বলি। হ্যাঁ। আমার নাম জানো? ওই দিন তো বললেন তো আমার। সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনো বুঝি। নিশ্চুপ। আমার কথায় বিরক্ত হচ্ছ? না। প্রিয়, জীবন এভাবে থেমে থাকে না। সুখ দুঃখ, হেসে খেলে, ভালোবাসা, মায়া, ত্যাগ, শান্তি সব মিলিয়েই হয় জীবন। জীবনের সব চাওয়াই যে পূর্ণ হবে এমনটাও না। কিছু স্বপ্ন স্বপ্নতেই সীমাবদ্ধ থাকে। এভাবে আমাকে কেন বলছেন? পরে বলবো। বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নামতেই একটা মুচকি হাসি দিয়ে সামিহা এসে বলল, কি ব্যাপার, প্রিয় ভাইয়া কি আপনার? ও, প্রিয় ভাইয়া হইল বুঝি। আমি তাকে দাঁত কেলিয়ে বলি, হ্যাঁ হয়েছে। তোমার প্রিয় ভাইয়া আমার কাছে প্রিয় পর্যন্ত সীমাবদ্ধ। মানে? অবাক হওয়ার কিছু নেই। প্রিয়র নাম্বারটা দাও তো। আমি সামিহার থেকে প্রিয়র নাম্বারটা নিয়ে ফোনে লাইফ লিখে সেভ করে রাখি। সেদিন আর প্রিয়র সাথে কথাও হয়নি, দেখাও হয়নি। পরের দিন আমি বাসায় চলে আসি। রাতে আমি প্রিয়কে কল করলে, হ্যালো। প্রিয় তমা, আমি তমা। বলেন। আমাকে কি তুমি করে বলা যায় না? বলো। কি করছো, খেয়েছো, ঘুমাবে না? এরকম এনিয়ে বিনিয়ে হাজারো প্রশ্ন করলাম, কিন্তু তার উত্তর শুধু হ্যাঁ এবং না ছিল। কিন্তু আমি থেমে থাকিনি, কথা বলতেই থাকি। কথাগুলো প্রায় দীর্ঘ 3 ঘন্টা হয়। কিন্তু জানেন, এই দীর্ঘ 3 ঘন্টার মাঝে প্রিয় শুধু হ্যাঁ ও আচ্ছা এগুলোতেই সীমাবদ্ধ ছিল। এভাবে প্রতিদিন তমা আমাকে কল করতে শুরু করে। আমারও তার সাথে কথা বলতে ভালো লাগে। আস্তে আস্তে আমার আর তার মাঝে কথা বলার সময় বৃদ্ধি পায়। এমনও হয় এখন রাত গড়িয়ে দিন চলে আসে, কিন্তু কথা বলা বন্ধ হয় না। প্রিয় এখন পুরোটাই বদলে গেছে। সারাদিনই আমার সাথে বক বক করে। আজকে তার সাথে দেখা করব। বিকেলবেলা নদীর ধারে তমার সাথে আমার দেখা হলে তমা আমাকে প্রপোজ করে, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না।
এবং তোমার থেকে আমি একদমই আশা করিনি। তোমাকে আমি একটা ফ্রেন্ড ছাড়া এর বেশি কিছুই ভাবিনি। ব্যাস, এই তো। প্রিয় আমাকে এবং আমার ভালোবাসা দুটোকেই ফিরিয়ে দিল এবং দ্বিতীয়বার যোগাযোগ না করার শর্তটাও জুড়ে দিল। হ্যাঁ, এখানে আমার ভুলই হয়েছে। আমি প্রিয়কে অনেকবার কল করে ট্রাই করলেও সে আমার কল রিসিভ করেনি। তোমার সাথে কথা হয় না আজ 2 দিন হয়, কিন্তু কেন জানি আমার ভালো লাগছে না, নিজেকে খুব একা লাগছে। শুধুমাত্র তোমার ফোনের অপেক্ষা করছি, কিন্তু আমি কল করতে পারছি না। তাকে আমি কিভাবে কল করি? তার সাথে যে আমি ব্যবহার করেছি। সামিহা আমাকে কল দিল। এই ভাইয়ার সাথে তোর কি হয়েছে রে? কই কিছু না তো। তো কিচ্ছু হয়নি তো ভাইয়া আবার আগের মতো এভাবে নিশ্চুপ আর মন খারাপ হয়ে থাকে কেন? নে আন্টির সাথে কথা বল। আমি কি বলবো? এই এই সামিয়া আর কিছু বলার আগেই। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? কিভাবে থাকি বলো? ছেলে মায়ের চোখের সামনে কান্না করলে কি মা ভালো থাকে বলো? প্রিয় কাঁদছে। আমি তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। এতদিন তো মা খুব ভালোই ছিল। স্বামীহা আমাকে সব বলেছে। প্রিয় হাসছে, প্রিয় সবার সাথে মিশছে, কথা বলছে, সব তোমার জন্য, তোমার জন্য। কিন্তু 2 দিন ধরে প্রিয়র এভাবে মন খারাপ দেখে আমার আর সহ্য হলো না। জিজ্ঞেস করেই বসলাম কি হয়েছে। প্রিয় মন খারাপ? জানো, এই কথা বলতেই আমার ছেলে একটা বাচ্চার মতো হু হু করে কেঁদে বলে, মা তমা আমার সাথে কথা বলে না। এদিকে প্রিয় কাঁদছে, এদিকে তুমি কাঁদছো। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। পানি ঝরা চোখ আর কান্নার মাঝেও আমি বললাম, আচ্ছা আন্টি, আমি তার সাথে কথা বলছি বলে কলটা কেটে দিই। প্রিয়কে মেসেজ করে আমি নদীর ধারে আসতে বলে ফোনটা অফ করে দিই। তোমার 5টার সময় যেতে বলেছে। আমি 4টায় থেকে নদীর ধারে বসে তার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে একটি মেয়ে আমার সামনে এসে দিনের মতো মলিন মুখে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। নীল শাড়িতে নীল পরিবেশে মেয়েটা আমার সামনে মলিন চেহারা নিয়ে কান ধরে দাঁড়িয়ে অনবরত কাঁদছে। আমি আর কিচ্ছু না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরি। তুমি কি আমাকে ভালোই বাসো না? জড়িয়ে ধরছো কেন? আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না। কান্না করছো? খুব। তো এবার বলো, আমি কে? ফ্রেন্ড নাকি? আমার ভালোবাসার প্রিয়তমা। আমি প্রিয়তমা। প্রিয়তমা।